Honor 300 এই ফোনটা নিয়ে আমি কিছুটা হতাশ, যেখানে 24-এর শেষের দিকে আর 25-এর একেবারে শুরুতেই আমরা সব ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসরের ফোন নিয়ে রিভিউ করেছি এবং সেই ফোনগুলোর পারফরমেন্স এক্সপিরিয়েন্স করতে পেরেছি। তবে না, Honor 300 কিন্তু ভাই ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন না, এটা একটা মিড রেঞ্জের ফোন। মিড রেঞ্জের ফোনে আমরা আইকুতে কি দেখেছি বলেন তো? আইকু নিও 10-এ 8 Gen 3 তারা দিয়ে ফেলছে কত রেঞ্জের ভিতরে? 50,000 টাকা রেঞ্জের ভিতরে বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে। সেখানে Honor 300 এর কিন্তু প্রাইসটা রাখা হয়েছে 50,000 টাকার ভিতরে, তবে প্রসেসর কিন্তু 8 Gen 3 এখানে পাচ্ছি না, আমরা পাচ্ছি কি 7 Gen 3। যেখানে আনঅফিশিয়াল ফোন চাইনিজ ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্ট বাংলাদেশে কবে কেমন আসবে সেটারও ঠিক নাই। আর Honor 200 কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অফিশিয়ালি আসতে, তবে 300 আদৌ হয়তো আসবে না। যাই হোক, এই ফোনটা কিন্তু আপনারা টেক অ্যান্ড টকে পেয়ে যাবেন 8256 জিবি ভেরিয়েন্ট 48,000 টাকা রেঞ্জের আশেপাশে। আনঅফিশিয়াল ফোনগুলোর এই রেঞ্জটা সঠিকভাবে বলা যায় না যে দামটা আজকে কেমন হয় কালকে কেমন হয়। সো সঠিক প্রাইসটা জানতে অবশ্য টেক অ্যান্ড টকের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি মনে হয় কথা বলে আনবক্সিং করাটাই দেরি করে ফেলছি। যাই হোক, দ্রুত আনবক্সিং করে ফেলবো। প্রথমে আমরা পাচ্ছি 500 কি যেন চাইনিজ লেখা টেখা দিছে, তারপরে একটা সিম ইজেক্টর পিন রয়েছে আর এখানে কেসটা পাচ্ছি। চলেন এবার ফোনটা হাতে নিয়ে দেখি কেমন করলো Honor 300। ও হ্যাঁ, ক্যামেরা মডিউলে পরিবর্তন করছে। তার আগে দেখি বক্সের ভিতর আরো কি কি আছে। এখানে আমরা 100 ওয়াটের একটা চার্জার পাচ্ছি, যেটা কিনা USB-A, অবশ্যই এখানে টাইপ সি থাকলে ভালো হতো, এবং সেই সাথে একটা A to C কেবলও পাচ্ছি। প্রথমবার চলেন হাতে নিয়ে যাক Honor 300 কেমন ফিল দিতে পারে। বেশ পাতলা লাগছে, হালকা 6.97 mm থিকনেস, আর এটা কিন্তু 175 গ্রাম ওয়েট। এই বাজেটের ফোনগুলোতে আমরা দেখি একটু বেশি ব্যাটারি হয়, মোটা সোটা হয়, বাট না ওইরকম না, ফ্ল্যাট ডিজাইনের, আর এটাতে কিন্তু 5300 mAh এর ব্যাটারি আছে। একটা গোলগাল ভাইব পাওয়া যাচ্ছে সাইড থেকে। এগুলো না হাতে বাজছে না, শার্প মনে হচ্ছে না, হ্যান্ড ফিলটা এক কথায় ভালো, কমফোর্টেবল লাগছে হাতে ধরে। চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে আসলে বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে সঠিক ইনফরমেশন পাওয়াটা মুশকিল হয়ে যায়। তারপরেও এইটার ফ্রেম কিন্তু অবশ্য প্লাস্টিকের, মেটালিক কোটিং দেওয়া রয়েছে, যে কারণে অনেকটাই মনে হয় যেন মেটালের বাট প্লাস্টিকের। রিয়ার প্যানেলটা সঠিকভাবে বলা যাচ্ছে না, আদৌ আমার কাছে গ্লাসও মনে হচ্ছে না, আবার প্লাস্টিকও মনে হচ্ছে না, মাঝামাঝি কিছু হয়তো বা। যাই হোক, ক্যামেরা মডিউলটা স্কোয়ার কিছুটা দিয়েছে, এটা কেমন জানি একটা। ক্যামেরা মডিউলের Honor'ের এই 200 সিরিজের ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগেনি, তারপরে 300-তে এসেও খুব একটা পছন্দ হলো না। পোর্ট্রেট মাস্টার লিখছে আর এখানে ক্যামেরা দিয়েছে দুইটা। বাটন পোর্টস আমরা রাইট সাইডে পজিশনগুলো ঠিকঠাকই পেয়েছি, উপরের দিকে স্টেরিও স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এগুলো তারা দিয়েছে, আর নিচে সিম কার্ড স্লট, এই জায়গায় কিন্তু দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, আর টাইপ সি পোর্টটা রয়েছে। ফার্স্ট ইমপ্রেশনের ডিসপ্লে যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে ওই ফোনের ডিসপ্লে সম্পর্কে আপনি একটা আইডিয়াল ধারণা পেয়ে যাবেন যে আউটলুকে ফোনটা দেখতে কতটা ভালো লাগবে বা ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কেমন হবে। এটাতে 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড 120 হার্টজ এর প্যানেল দেওয়া রয়েছে, 1 বিলিয়ন কালার থাকছে, 4000 নিটস পিক ব্রাইটনেস, 5000, 4000 এইগুলাতে আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী হলো ডিরেক্ট সানলাইটে কেমন দেখতে লাগবে, সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছিল না, কড়া রোদ্রে ব্যবহার করা যাচ্ছিল ডিসপ্লেটা। 435 PPI DCI P3 কালার গ্যামোট অ্যান্ড HDR সাপোর্টেড এই ডিসপ্লেতে, যে কারণে কন্টেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। 435 PPI থাকাতে শার্পনেস খুবই ভালো পাওয়া যাচ্ছিল, ছোট ছোট টেক্সট বা ছোট ছোট ইনফরমেশনগুলো খুব ভালোভাবে ক্লিয়ার বোঝা যায়। ওভারঅল এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আসলে অভিযোগ রাখার মতো জায়গা নেই, যেমনটা শুরুতেই বললাম যে ফার্স্ট ইমপ্রেশনে একটা আইডিয়াল ধারণা পাচ্ছি যে ডিসপ্লেটা কেমন এক্সপিরিয়েন্স দিবে। যাই হোক, ছোট্ট করে পাঞ্চল ক্যামেরা কাটআউটের সাথে চিন বেজেলটা কেন জানি সিমেট্রিক্যাল মনে হচ্ছে না, বিশেষ করে লোয়ার চিনটা একটু উঁচু রয়েছে। এই দিকটা যদি আপনি ইগনোর করতে পারেন, তাহলে ডিসপ্লে কোয়ালিটি আপনার কাছেও ভালো লাগবে। আমরা এই ডিসপ্লেতে গেমিং এক্সপিরিয়েন্স করেছি, টাচ রেসপন্স ভালো পেয়েছি, ওই জায়গাতে সমস্যা হচ্ছিল না, 120 হার্টজের এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যাচ্ছিল। এর ইউআই এর সাথে ডিসপ্লের যে হার্টজের ব্যাপারটা বেশ ভালো মিক্সড হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে বেশ একটা স্মুথ এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে কিন্তু ফোনটা ব্যবহার করতে পারছিলাম। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা অপটিক্যাল, বাট কেন জানি একটু নিচে মনে হয়েছে। বিশেষ করে এই প্রাইস রেঞ্জে তারা তো 7 Gen 3 প্রসেসর দিয়েছে, এই বিষয়গুলো না হয় একটু নজর দিত, আর একটু উপরে দিত, তাহলে এক্সপিরিয়েন্সটা আরো ভালো পাওয়া যেত। তবে আনলক করতে কোনো ধরনের সমস্যা হয়নি। চলেন দেখি ক্যামেরাতে কি অবস্থা। এর রিয়ারে 50 মেগাপিক্সেলের একটা সনির IMX OIS ক্যামেরা দেওয়া রয়েছে, যেটা কিনা 906 মডেলের, এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড রয়েছে। না, এখানে টেলিফটো থাকছে না। ক্যামেরা কেন্দ্রিক ফোন না, তারপরেও আবার পারফরমেন্স কেন্দ্রিক ফোনও না, এক কথায় ব্যালেন্স। এই প্রাইস রেঞ্জে যদি দেখেন, ভালো এসওসির ফোন কিন্তু পাচ্ছেন, যেমনটা আমি প্রথমে বললাম যে আইকুন নিও 10 রয়েছে, ওটাতে আবার ক্যামেরা এরকম পাবেন না যেটা এই ডিভাইসে রয়েছে। আবার দেখা যাচ্ছে মোটো S50ও রয়েছে, যেটাতে টেলিফটো আছে, বাট পারফরমেন্স আবার এরকম পাবেন না। সো হ্যাঁ, সব দিক মিলে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। তো দেখি ক্যামেরাতে কেমন রেজাল্ট পেলাম আমরা। প্রথমে বলে রাখি আমি, পোর্ট্রেট মোডে ভালো ছবি তুলতে পারবেন, লো লাইটটা ইগনোর করবেন। আপনি ডে লাইটে বা একটু ভালো আলোর ভিতরে যদি ছবিগুলো তুলেন, তাহলে খুব সুন্দর এইচডি টেক করতে পারে। আপনি 7 Gen বলেন বা 8 Gen এর এই এইচডি টেক বা পোর্ট্রেট ইমেজগুলো আসলেই ভালো হয়। এতগুলো ফোনে আমরা রিভিউ করেছি, সেগুলোতে ভালো রেজাল্ট পেয়েছি। তো হ্যাঁ, আমরা যতগুলো পোর্ট্রেট ইমেজ তুলেছি, হতাশ করেনি এর প্রসেসর বা ক্যামেরা, সবকিছু মিলিয়ে ভালো পোর্ট্রেট ইমেজ পাচ্ছিলাম। শুধু ব্যাকগ্রাউন্ড বোকেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, খুব বেশি বোকে দিলে একটা আর্টিফিশিয়াল ফিলটা চলে আসে। তাছাড়া ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট ক্রিমি ভাব পাওয়া যাচ্ছিল, অ্যান্ড সেই সাথে বোকেওটাও ভালো লাগছিল। সবকিছু মিলিয়ে পোর্ট্রেট ইমেজটা ভালো লেগেছে।
যেমনটা বললাম, ডে লাইটে ভালো ছবি পাচ্ছিলাম পোর্ট্রেটে, লো লাইটে কিন্তু সফট চলে আসে ইমেজের ভিতরে, ফেসের ভিতরে শার্পনেস থাকে না, বডিতে শার্পনেস থাকে না, তখন ইমেজগুলো দেখতে আবার অতটা ভালো লাগছিল না। ক্যামেরাতে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো এর ডাইনামিক রেঞ্জ কেমন দিচ্ছে, যাতে করে আপনার ওভারঅল অবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে ব্যালেন্স লাইটের ভিতরে থাকে। তো এর ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ খুব একটা সুবিধার আমার কাছে মনে হয়নি এই প্রাইস রেঞ্জে, আর একটু ভালো করা যেত। বিশেষ করে যখন আমরা কোনো ল্যান্ডস্কেপ ছবিগুলো তুলছিলাম ওই জায়গাগুলোতে ডাইনামিক রেঞ্জে কিছুটা হলো ঘাটতি পেয়েছি আমি। অ্যান্ড সেই সাথে দেখা যাচ্ছিল কালার একটু বেশি পুশ করছে, মানে যাতে করে রেডি আপলোড ছবি পাওয়া যায়। যদি এখন শীতের সময় একটু সাদাটে ছবি মনে হচ্ছে, তারপরেও যখন আমরা একটু ন্যাচারাল টোনে বা ন্যাচারাল লাইটে ছবিগুলো তোলার ট্রাই করছিলাম তখন কিন্তু একটু বুস্টেড টাইপ কালার পেয়েছি। ওই তো ল্যান্ডস্কেপ ছবিতে অতটা ভালো রেজাল্ট না পেলেও আবার পোর্ট্রেট মুডে আপনাকে পুষিয়ে দিবে। যখন ভালো ছবি তুলতে পারবেন পোর্ট্রেট মুডে তখন আবার মনে হবে না ক্যামেরাটা ভালো। আলট্রা ওয়াইড মানে 12 মেগাপিক্সেলের সাথে মেইন ক্যামেরা সিমিলারিটিস রয়েছে, এই জায়গায় পারফরমেন্সে আপনি খুব একটা তফাৎ পাবেন না, শুধুমাত্র জুম করলে ডিটেল অ্যান্ড শার্পনেসে কিছুটা কমতি রয়েছে। তাছাড়া কালার টোন বলেন বা ওভারঅল ডাইনামিক রেঞ্জে সবকিছু সিমিলার মনে হচ্ছিল। রেয়ার ক্যামেরাতে 4K 60 fps এ ভিডিও শুট করা যাবে না, 4K 30 fps এ শুট করা যায়, অ্যান্ড 1080p 60 fps এ ভিডিও শুট করা যাবে। 4K 60 থাকলে আরো ভালো হতো। যাই হোক, ওআইএস রয়েছে, স্টেবিলিটি ভালো পাচ্ছিলাম, মানে স্টেবল ভিডিও শুট করা যাচ্ছিল, এদিক থেকে সমস্যা নেই। অ্যান্ড ভিডিওর মানও ভালো মনে হচ্ছে। আরেকটা বিষয় নোটিস করার মতো ছিল যে সাউন্ড কোয়ালিটি, ভিডিওতে ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছিল। সেক্ষেত্রে বলা যায় আপনি টুকটাক কন্টেন্ট তৈরি করতে পারবেন এটা দিয়ে, এই বাজেটের ফোন হিসেবে এটা ব্যবহার করতে পারেন, মাল্টিপারপাসে ব্যবহার করা যাবে এক কথায়। তো ভিডিওর ভিতরে লেন্স পরিবর্তনে কিন্তু স্মুথনেস খুব একটা পাচ্ছিলাম না, যাই হোক পিক্সেলের থেকে ভাই ভালো পেয়েছি স্মুথনেসটা। তো এই জায়গাতে আলট্রা ওয়াইডে এসে ভিডিওর মানটা আবার ওই মেইন লেন্সের মতো মনে হচ্ছিল না, মানে ছবিতে পরিবর্তনটা না খেয়াল করা গেল ভিডিওতে একটু পরিবর্তন পেয়েছে। মানে আলট্রা ওয়াইডে ভিডিওটা কেমন একটু কালাসে টাইপের মনে হচ্ছে, মেইন লেন্সে আবার ঠিকঠাকই আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল, একটু ওয়ার্ম টোন পাচ্ছিলাম ছবির ভিতরে, মানে হলদেটে মনে হতে পারে, যদিও সেটা লাইটের উপর নির্ভর করে অনেকটাই। তারপরেও ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা ওয়াশড আউট মনে হচ্ছিল কিছু কিছু ছবিতে যখন ব্যাকগ্রাউন্ডে লাইট বেশি পাচ্ছিলাম। তাছাড়া সেলফি খুব একটা খারাপ না, ওই জায়গাগুলো ইগনোর করলে সেলফির মান বা শার্পনেস বা ডিটেইলস ওইগুলো ভালো পাচ্ছিলাম, ওয়াইড অ্যাঙ্গেলও পাচ্ছিলাম, 21mm এর ছবি তোলা যাচ্ছিল, সবকিছু মিলিয়ে সেলফি ক্যামেরা সন্তোষজনক। সামনের ক্যামেরা দিয়েও 4K 30 fps এ ভিডিও শুট করা যায়, অ্যান্ড আপনারা ভিডিও সরাসরি দেখে নেন। এখানে আর কি বলবো যে ভিডিও কেমন লাগছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা আমাদের থেকে বেশ ভালো এক্সপার্ট অনেকেই আছেন। সো এই তো ফ্রন্ট ক্যামেরাতে 4K 30 fps ঠিক এরকম ভিডিও কোয়ালিটি দিতে পারবে। আর এখন বাইরে আলো নাই, না হলে আপনাদেরকে লাইটে যেয়ে দেখাইতাম যে বাইরের পরিবেশটা কেমন লাগে ফ্রন্ট ক্যামেরাতে। 7 Gen 3 দিয়ে মার্কেটে অনেক ফোন লঞ্চ হয়েছে, এই এসওসিটা সম্পর্কে আপনাদের টুকটাক ধারণা আছে, অ্যান্ড আমরা এক্সপেরিয়েন্স করেছি। স্টেবল একটা প্রসেসর, অ্যান্ড এই ফোনের সাথে এসওসিটা বেশ ভালোভাবে অপটিমাইজড। আমরা যে গেমিংগুলো টেস্ট করেছি বা যে স্কোর টেস্ট করেছি সেগুলোর রেজাল্ট আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো। তো গেম প্লেতে আমরা PUBG 60 fps পর্যন্ত খেলতে পারছিলাম, অ্যান্ড কল অফ ডিউটি 90 fps এ খেলতে পেরেছি। গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, সমস্যা নেই। লং টাইম গেমের ক্ষেত্রে হালকা হিট জেনারেট করে, বাট গেমের ভিতরে ল্যাগ ট্যাগ দেখা যায় না। 8GB র্যাম যেহেতু রয়েছে, আর 7 Gen 3 এই ফোনটার ইউএফএস ভার্সনটা জানতে পারি নাই, 3.1 আছে হয়তো বা। যাই হোক, এর যে 8GB র্যাম সেখানে আপনি মাল্টিটাস্কিং এ 8-10টা অ্যাপ দিয়ে ইজিলি কভার করতে পারে, মানে হেভি অ্যাপ হইলে ক্লোজ হয়, তাছাড়া দেখা যাচ্ছে হোল্ড করতে খুব একটা সমস্যা ফেস করে না। 7 Gen 3 4 nanometer এসওসি, লো পাওয়ার কনজিউম করে, পাওয়ারের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই। 5300 mAh এর ব্যাটারি, লং টাইম ব্যাকআপের জন্য একেবারেই গুড বলা যায়। হ্যাঁ, এই ফোনটাতে ওয়াইফাই থাকছে 6 আর ব্লুটুথ থাকছে 5.3, এনএফসিও রয়েছে, ওয়্যারলেস চার্জিং কিন্তু মিসিং থাকছে। এখন 48,000 টাকা রেঞ্জে ফোনটা আসলে কেমন? প্রথম যে বিষয়টা আসবে, আমরা অনার 200 এ অলরেডি ভাই 7 Gen 3 দেখছি, আপডেট মডেলে আমরা আপডেট এসওসি চাইবো। এগেইন 300 এও তারা 7 Gen 3 দিছে। এখন আনঅফিশিয়াল মার্কেটে বাংলাদেশে এই ফোনের প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে 48,000 টাকা। কেননা এই প্রসেসরের ব্যাপারটা যদি ধরা হয় তাহলে আমরা 35 রেঞ্জের ভিতরে কিন্তু 7 Gen 3 পাচ্ছি। সো এই জায়গায় হিসাব করতে গেলে এই ফোনটার দামটা যদি 40-42 রাখা হতো তাহলে একেবারেই ঠিকঠাকই থাকতো। হ্যাঁ, প্রাইসটা মেনে নিতে পারতাম যদি কিনা এখানে আরো বেশ কিছু বিষয় ইমপ্লিমেন্ট করা হতো, যেমন IP68 এর রেটিং বলেন বা ওয়্যারলেস চার্জিং এর ব্যাপারটা, অ্যান্ড টাইপ সি চার্জারের সাথে একটা টেলিফটো লেন্স, এইগুলো থাকলে প্রাইসটা মেনে নেওয়া যেত। তবে আমার মতে ভাই এই জায়গায় 8 Gen 3 দিলে তো আরো খেলে দিত। যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। আর এরকম ফোনগুলো কেনার জন্য অবশ্যই টেক অ্যান্ড টকের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন, তাদের কাছে দেখবেন সবসময় ফ্ল্যাগশিপ ফোনগুলো আগে চলে আসে। সো যারা নতুন নতুন ফোনগুলো কিনবেন একেবারে ব্র্যান্ড নিউ সিল প্যাক করা, তারা টেক অ্যান্ড টকের সাথে যোগাযোগ রাখতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।